আল্লাহর হুকুম ছাড়া শেখ হাসিনার বিদায় হয় নাই। আমরা তো উসিলা, আমরা আন্দোলন করেছি দীর্ঘ 16, 17, 18 বছর। আন্দোলন করতে গিয়ে যে ব্যারিস্টার আরমানের পিতা মীর কাসেম সাহেব আমার সঙ্গে দেখা হলো সুরমাতে, গাজীপুর, কাশিমপুর। তো বললো, হ্যাঁ তোমার এখানে এত কাঁঠাল সুরমাতে, তুমি আমার এখানে কাঁঠাল পাঠানো একা একা খাও। আমি বলি, দেখেন আমি খুব একটা কাঁঠাল বেশি খাই না, আম পাইলে বেশি খাই। আমি তোমার জন্য আম পাঠাবো, তুমি আমার জন্য কাঁঠাল পাঠাবে। আমি ওনার সঙ্গে দেখা হওয়ার পর 3-4টা কাঁঠাল প্রতিদিন কেটে কেটে পাঠিয়ে দিতাম। খুব পছন্দ করতেন কাঁঠাল। আমি 26 ছেলে ছিলাম, এই 111-এর কথা বলতেছি, পুরাতন। ফার্স্টে ছিলাম এরশাদনগরে, যেখানে এরশাদকে রাখতো, ওটার নাম ছিল এরশাদনগর। পরে ছিলাম 26 ছেলে। তা আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তখন জেলে। তা আমরা তো তখন ওনার সঙ্গে দেখা করা তো আমাদের জন্য কঠিন ছিল, দেখা করতে দিত না। লুকে আমরা দেখা করতাম, লুকিয়ে আমরা তার পাশে যাওয়ার চেষ্টা করতাম। তার উপর অত্যাচার নির্যাতনের কাহিনী তো নতুন করে বলার প্রয়োজন নাই। এখনো তিনি প্রাইম মিনিস্টার, কিন্তু ওই যে অত্যাচার নির্যাতনের চিহ্ন নিয়েই চলছেন। একদিন এই 26 ছেলে, আমার সব সিনিয়র তো, ব্যারিস্টার মওদুদ সাহেব, কর্নেল অলি সাহেব, মির্জা আব্বাস সাহেব, সাইদি সাহেব, মতিউর রহমান নিজামী সাহেব, তারপরে আব্দুল কাদের মোল্লা সাহেব, তারপরে কামারুজ্জামান সাহেব, মুজাহিদ সাহেব, যে আরে ফিস্ট তোমাকে ব্যবস্থা করতে হবে, খাওয়া দাওয়ার একটা ভালো আয়োজন করতে হবে। আমি চিন্তা করলাম, এতগুলা লোক, আজকে পিন্টু সাহেব, আব্দুল সালাম পিন্টু সাহেবের দায়িত্ব দিল না, আমাকে দায়িত্ব দিল সবাই, একটা ভালো খাওয়ার ব্যবস্থা করি। তা আমি একদম জেলখানায় টাকা দিয়ে তাজা মুরগি নিয়ে আসলাম 10টা। আনার পর দেখলাম যে এই মুরগিগুলা যদি আমি আগের দিন জবাই করে রাখি, তাহলে এটা পুরানো হয়ে যাবে। যেদিন ফিস্ট হবে, খাওয়া হবে, ওই দিন সকালেই জবাই হবে। তা আমি ওইখানে একটা, ওই যে আমাদের দেশে যেরকম খোয়ার থাকে না মুরগি রাখার, এরকম একটা বানানোর চেষ্টা করলাম। বানায় ওইখানে বাবুর্চি শাহজাহান, মনে আছে, নরসিংদী বাড়ি, তো ওকে দিয়া সব ব্যবস্থা করলাম, আইটেম সব রেডি করলাম। ওই দিন খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া যেদিন হলো, ও এর আগে কিন্তু আমার মুক্তি হবে, পরের দিন আমি বের হবো, এই জন্য স্পেশাল খাওয়ার ব্যবস্থাটা। আমি খাওয়া দাওয়া শেষ, পরের দিন আমি বাইর হব। সন্ধ্যার পরে মতিউর রহমান নিজামী এখান থেকে ট্রান্সফার, মুজাহিদ সাহেব ট্রান্সফার, এক একজন এক এক জেলখানায় ট্রান্সফার খাওয়ার আয়োজনের জন্য। এবং আমাকে তো ওই পরের দিন রাত্রি বিদায় দিল, মানে সবাইকে আলাদা আলাদা করে দিল। শুধু একমাত্র ছিলেন সাইদি সাহেব আর ব্যারিস্টার মওদুদ সাহেব। তো সাইদি সাহেবের সঙ্গে আমার মিল তো খুব ভালো, কারণ ওনার আমি বক্ত ছিলাম। ওনার যেহেতু ব্যয়ের বাড়ি ছিল লক্ষ্মীপুর, সেই হিসাবে আমার প্রতি তার একটা দুর্বলতা ছিল। যখন এই লক্ষ্মীপুরে তাফসিরে কোরআন হইতো, তখনই উনি আমাকে দাওয়াত করতেন, আমি সেখানে যেতাম। আর কাদের মোল্লা সাহেব তো ছিল এক্সেপশনাল। সুরমাতে যখন ছিলেন, তখন যে আজকে কই মাছ খাওয়ার কম্পিটিশন হবে, উনি কই মাছ খেতেন, একটা কাঁটা পর্যন্ত ফেলতেন না। কই মাছের কাঁটাটা পর্যন্ত উনি চাপায় চাপায় একদম কমপ্লিট করে পুরোটা শেষ করতেন, মাথা থেকে লেস পর্যন্ত, মানে ফালানোর মতো কোনো কিছু থাকতো না। এরকম অনেক স্মৃতি মতিউর রহমান নিজামী সাহেবের সঙ্গে। তো এই যে আজকে এখানে আজহারুল ভাই বসা আছেন, উনি যেহেতু পাশের ছেলে ছিলেন, আমাদের সঙ্গে দেখা হওয়ার কোনো সুযোগ ছিল না, আমরা খোঁজ পেতাম। ঠিক ওই ব্যারিস্টার আরমানের আব্বা, উনি যেহেতু কাশিমপুরে আমাদের থেকে ভিন্ন জায়গায় ওনাকে রেখেছিল, এই জন্য ওনাদের সঙ্গে দেখা হতো মেডিকেলে।
আর ওনাকে তো ডান্ডাবেড়ি পরায় রাখতো সারাক্ষণ। উনি কোর্টে আসতেন, কোর্টে দেখা হতো। আর পরোয়ার ভাইয়ের কথা বলে আমি শেষ করছি। আমি যেদিন একদম কাশিমপুরে গেলাম, আমি দেখলাম যে কাশিমপুর যাওয়ার সঙ্গে সঙ্গে পরোয়ার ভাই আমার উপরে এসে উপস্থিত, যে আগামীকালকে সকালে আমার ব্রেকফাস্ট, ওনার দাওয়াত আমাকে নিতে হবে, বাসা থেকে খাওয়া আসবে বা এখানে কি খাওয়াবে না খাওয়াবে আমি এখন রেডি না, প্রস্তুত না। তো পরের দিন সকালে ওনারা আমন্ত্রণ রাখলাম, ওনারা আমন্ত্রণে উপস্থিত হলাম। আর আমাদের ওইখানে মুরব্বী ছিলেন, ইমাম সাহেব ছিলেন আপনাদের আজকের ডাক্তার শফিকুর রহমান সাহেব। তো ডাক্তার শফিকুর রহমান সাহেব, তিনি, আমরা একসঙ্গে নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমাদের সঙ্গে 2-1 জন নামাজ পড়তো না। তো শফিক সাহেব এবং আমি মিলে ওদেরকে উদ্বুদ্ধ করতাম যে নামাজ কিভাবে পড়তে হবে। উনি খুব ভালো মশলা দিতেন, কথা বলতেন। যাই হোক, সবকিছু মিলে জেলের যে আমাদের দীর্ঘদিনের এই যে অত্যাচার নির্যাতনের কাহিনী, এটা যদি আমি বলতে থাকি এরকম বই জমে যাবে। আর আমার রাজনৈতিক জীবনের বই যদি আমি লিখতে যাই, এটা লিখে শেষ করা যাবে না। আল্লাহর হুকুম 40 ঊর্ধ্ব হয়েছে। আমি 1980 সাল থেকে সরাসরি এই ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, প্রেসিডেন্ট জিয়ার সময় থেকে, ওনার হাত ধরে খালকাটা কর্মসূচি থেকে। তো প্রেসিডেন্ট জিয়া যেহেতু একজন দেশপ্রেমিক নেতা ছিলেন, তিনি যে একজন মোমেন ছিলেন, ওই প্রকৃত মোমেনের পিছনে রাজনীতি করার সুবাদে আমি নিজে চেষ্টা করি তার আদর্শকে ধারণ করা। তার রাজনৈতিক দর্শন আমাকে উদ্বুদ্ধ করেছিল। বিদায় সর্বশেষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমার রাজনৈতিক উত্থান ছাত্র জীবনে। এখন পর্যন্ত অনেকেই বলে যে এখনো ছাত্রের মতোই লাগে, আপনার বয়স তো খুব একটা বেশি হয় নাই। তা আল্লাহর হুকুম, সবাই দোয়া করবেন আমরা যেন মিলেমিশে পার্লামেন্টে যেভাবে কথা বলি, বাইরে যেন সেটা রাখতে পারি। পার্লামেন্ট এবং বাইরের মধ্যে কিন্তু কিছুটা হলো ডিফারেন্স আপনাদের মধ্যে আছে। প্রকৃতপক্ষে এই ডিফারেন্সটা থাকা উচিত না, কারণ ডিউ টু ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম আমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে করতে হয়েছে। পার্লামেন্টে সর্বশেষ 2008-এ যখন ছিলাম, তখন ওই প্রাইম মিনিস্টার ওখানে বসতো আর আমরা আমাদের বিরোধী দলের নেতার পিছনে বসতাম, এইভাবে আঙ্গুল দিয়ে বলতো তোকে দেখাই দিব। ওইটার প্রতিবাদ আমরা করেছি, হাসিনার কাছে মাথা নত করি নাই। যাই হোক, সবাই নতুনভাবে দেশটাকে গড়ব, এটাই তো আমাদের কাছে সাধারণ মানুষের আশা প্রত্যাশা। এই প্রত্যাশার জায়গা থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।